সুখের সময় বুঝি একটু তাড়াতাড়ি শেষ হয়। হামিম, শ্রুতি, পার্থিব চলে গেছে 40 মিনিট হলো। খুব বেশি সময় নয়, তবে বিভার মনে হচ্ছে অনেক সময়। বিভা সোফায় বসে পুরো ঘরের দিকে তাকালো। কেমন যেন ফাঁকা ফাঁকা। মাঝারি আয়তনের ফ্ল্যাটটাকে বিভার কোনো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে, যেখানে সে একা, শুধু সে আর কেউ নেই। অথচ কিছুক্ষণ আগেও ছিল। খারাপ লাগছে ভীষণ। ছোট ছোট ভাই বোন দুটো কত বড় হয়ে গেছে। মনে পড়ল ছোটবেলার কথা। 3 জন একসাথে ঘুমানো, শ্রুতির অল্পতেই রেগে যাওয়া, কান্না করা, হামিমের যত্ন নেওয়া, নিজে মাঝে থেকে বাকি দুজনকে দুহাতে আগলে রাখা, সব এক নিমেষে বিভার সামনে ভেসে উঠল। সময় এত তাড়াতাড়ি কেন চলে যায়? বিভার হঠাৎ মনে পড়ল শ্রুতি যাওয়ার আগের ঘটনা। শ্রুতি যাওয়ার আগে বিভাকে অন্য ঘরে ডেকে নিল। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, মাহাথির ভাই কি তোমার সাথে খুব খারাপ আচরণ করে? বিভা চমকে গেল। তাদের ব্যাপারে সে তো কিছু বলেনি, তবে শ্রুতি এমন কথা কেমন বলছে? তবে কি মাহাতির বলেছে? বলতেই পারে। বিভা কি বলবে ভেবে পেল না। সে মিথ্যা বলতে পারে না। আর শ্রুতি যেহেতু বুঝে গেছে ইনিয়ে বিনিয়ে কিছু বলেও বিশেষ সুবিধা বিভা করতে পারবে বলে মনে হলো না। উত্তর দিল, না। তার মানে উনি খারাপ ব্যবহার করে? খারাপ ব্যবহার করে না শ্রুতি, শুধু আমাকে মেনে নিতে পারছে না। তবে নিবে না এমনও না, সে চেষ্টা করছে। সত্য মিথ্যা মিলিয়ে উত্তর দিল বিভা। ওনাকে ডিভোর্স দিয়ে দে আপা। শ্রুতির খুব মেশানো কণ্ঠস্বর। এমন কথা শুনে চমকে উঠল বিভা। এমন কিছু সে আশা করেনি। ডিভোর্স কিভাবে সম্ভব? তোকে এত করে থাকতে বলছি, কিন্তু থাকবি তো না। বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। গেলে এখনই চলে যা, নয়তো রাত হয়ে যাবে। কথা ঘোরাচ্ছিস আপা? তুই ওনাকে ডিভোর্স দিয়ে দে। আমি জানি উনি তোকে কষ্ট দেয়। কি দরকার এইভাবে থাকার? ওনার মতো খারাপ মানুষের সাথে থাকার কোনো দরকার নেই। এই পর্যায়ে বিভার মুখ থেকে সব প্রতিক্রিয়া চলে গেল। শব্দবিহীন ঠোঁট প্রসারিত করল, উনি খারাপ নয় শ্রুতি, একদম খারাপ নয়। আমি বলছি, আমাকে বিশ্বাস কর, উনি খারাপ নয়। খারাপ হলে ওনাকে মনে জায়গা দিতাম না। আমি যেভাবে আমিন শিকদারকে মন থেকে উঠিয়ে দিয়েছি, সেভাবে উপড়ে দিতাম, যার ছাপটাও অবশিষ্ট থাকতো না। এত চিন্তা করিস না, ঠিকভাবে নিজের সংসার কর। বিভা শ্রুতিকে দীর্ঘশ্বাস ফেলে আশ্বস্ত করল। শ্রুতি কিছু বলল না, কেবল তাকিয়ে রইল। তাদের কথোপকথন তারা বাদেও যে আরেকজন শুনছে তা দুজনের কেউ জানেনি। শ্রুতির কথা ভাবা শেষে বিভা মনে করল ওদের যাওয়ার সময়ের আশ্চর্যজনক ঘটনা। শ্রুতিরা যখন যাওয়ার কথা বলল তখন তাদের থাকতে বলতেও রাজি হলো না। এরপর মাহাতির সবাইকে চমকে দিয়ে হামিমকে রেখে দিতে চাইল। সেখানে বাদ সাধল পার্থিব। মুখে হাসি রেখে বিনীতভাবে শুধু বলল, ভাইয়া আজ নিয়ে যাই, অন্যদিন ওর জামা কাপড় জিনিসপত্র সহ নিজেই নিয়ে আসবো। আর কয়েকটা দিন ছোট বোনের বাড়িতে থাকুক প্লিজ। পার্থিব ছেলেটা অতিরিক্ত ঠান্ডা ভদ্র। এত সুন্দর করে অনুরোধ করায় মাহাতির কিছু বলতে পারেনি। মাথা নেড়ে সায় দিয়েছে। পার্থিব কাজ করছে, তবে কাজে মন বসছে না ভালোভাবে। সে খেয়াল করেছে সেই বাড়ি থেকে আসার পর থেকে শ্রুতিকে এড়িয়ে চলছে। তেমন উগ্র কিছু করেনি, তবে শ্রুতির এড়িয়ে চলা পার্থিব বুঝে নিয়েছে। আবার কি হলো এই মেয়ের? ভূত নামতে না নামতে আবার নতুন কোন ভূত মাথায় উঠল কে জানে। পার্থিব কম্পিউটারের মাধ্যমে ফেসবুকে ঢুকে টাইপ করতে লাগলো, আমার বাবুর নাম হবে ভূতু। ভূত এবং মানুষের বাচ্চা ভূতু, ভূতের বাচ্চা ভূতু। এখানে সে নিজেকে মানুষের কাতারে রাখলো। নিজের স্ট্যাটাস পড়ে নিজেই হেসে দিল পার্থিব। স্বচ্ছ সুন্দর হাসি। শ্রুতি শুয়ে আছে চোখ বন্ধ করে, ঘুমানোর চেষ্টা করছে। ঘুম আসছে না। ভীষণ রাগ, অস্বস্তি হচ্ছে। উঠে বসলো। নিজের এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের মাংস খুবলে ধরল। সে রেগে গেলে নিজেকে শাস্তি দেয়, এতে সে শান্তি খুঁজে পায়। পার্থিব ঘরে নেই, কোথায় গেছে কে জানে। পার্থিবকে ধরে অনেক নৃশংসভাবে খুন করতে ইচ্ছে করছে। তার জন্য সে হেরে যাবে? কে বলেছিল বন্ধুত্ব করতে? লাগবে না তার কোনো বন্ধুত্ব, তবে হারবে না, কিছুতেই না। আমিন শিকদারের কথা মনে পড়ে গেল। শ্রুতি তখন তার পাশে বসা ছিল। আমিন শিকদার মাথায় হাত বুলিয়ে বলল, সুন্দর মতো সংসার করছো দেখে ভালো লাগছে। ব্যাস, আমিন সাহেবের কথাটাই শ্রুতির মনে হলো ওর গায়ে কেউ জ্বলন্ত কয়লা ছুঁড়ে মেরেছে। তার মনে হলো আমিন শিকদার হয়তো তাকে খোঁচা দিল, উপহাস করলো। সে বলেছিল 6 মাসের মধ্যে শ্বশুরবাড়ি থেকে ফেরত চলে যাবে। 3.5 মাস শেষ, অথচ তার ফেরার কোনো খবর নেই। কষ্টে শ্রুতির চোখে পানি চলে এলো। সে হারবে না, না মানে না। উনি খারাপ নয় শ্রুতি, একদম খারাপ নয়। আমি বলছি, আমাকে বিশ্বাস কর, উনি খারাপ নয়। খারাপ হলে ওনাকে মনে জায়গা দিতাম না। যেভাবে আমিন শিকদারকে মন থেকে উঠিয়ে দিয়েছি, সেভাবে উপড়ে দিতাম, যার ছাপটাও অবশিষ্ট থাকতো না। কথাগুলো পোকার মতো কানে বেঁচে চলেছে। কেন বাচ্ছে মাহাতির জানে না। মন থেকে উঠিয়ে ফেলবে এত সাহস?
কথাটা বেশ ভালোভাবেই মাহাতিরের অহমে আঘাত আনলো। রাগও হতে শুরু করলো। তার রাগের কারণটা বেশ বৈষম্যমূলক। তার মতে সে বিভাকে ভালোবাসুক বা নাই বাসুক, পছন্দ করুক বা নাই করুক, বিভার তার প্রতি ভালো লাগা, ভালোবাসা আর যা কিছু হয় সব থাকতে হবে। সে বিভাকে ভালোবাসে না, অথচ বিভা তাকে ভালোবাসে। ব্যাপারটা বেশ আনন্দের। মাহাতির এমন কেন তা মাহাতির জানে না। বিভার সাথে খারাপ আচরণই বা কেন করে তাও জানে না। শুধু জানে সে কোনো সম্পর্কে থাকতে চায় না, কোনো অদৃশ্য বাঁধনে বাধা পড়তে চায় না। সে থাকবে নিজের মতো, তার সাথে যেন অন্য কোনো জীবন না জড়ায়, তার কিছু হয়ে গেলে যেন অন্য কেউ কষ্ট না পায়, কোনো সম্পর্ক থাকবে না। এই ভাবনা থেকেই বিভাকে দেখলে তার রাগ হয়, কিন্তু বললেই সব হয় না। সে চাক বা না চাক বিয়ে হয়ে গেছে, আজীবন তাদের একসাথেই থাকতে হবে। হঠাৎ করে শ্রুতির কথা মনে পড়ল মাহাতিরের। বিভা যেমন শান্ত, শ্রুতি মেয়েটা ঠিক তার বিপরীত। যাওয়ার সময় তখন বিভা কোথাও গিয়েছিল, পার্থিব ফোনে কথা বলছিল। আচমকা শ্রুতি বলে বসে, আপনি আমাকে যা ভুলতে বলেছেন তার কিছুই আমি ভুলিনি, ভুলবও না ভাইয়া। আপনি আমার আপাকে পছন্দ করেন না, এটাই আমার মাথায় খুব ভালো করে গেঁথে গেছে। না ভুললে আমার কিচ্ছু করার নেই। সেদিন খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। এর বেশি কিছু আমার বলার বা করার নেই। দায়সারা নির্লিপ্ত কণ্ঠ মাহাতিরের। শ্রুতির ভীষণ খারাপ লাগলো। নিজের অবচেতন মনে আশা করেছিল মাহাতির তাকে বলবে, আমি বিভাকে ভীষণ পছন্দ করি, ভালোবাসি। আমি ওকে সুখে রাখবো, তুমি চিন্তা করো না। বলল না কেন? শ্রুতির মনে হলো তার সামনে আরেক আমিন শিকদার। নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। সত্যিই সে আমিন শিকদারের মতো খারাপ নাকি না? তার আপা তো বলেছে সে আমিন শিকদারের মতো নোংরা নয়। তার আপা হয়তো সত্যি বলেছে। নিজের আপাকে বিশ্বাস করে ভীষণ বিশ্বাসের সাথে শ্রুতি বলতে শুরু করলো, আপনাকে একটা কথা বলি, আপনি খুব শীঘ্রই আমার আপাকে ভালোবাসবেন, মিলিয়ে নিন। আমাকে দেখে তোমার মনে হয় তোমার কথা সত্যি হবে? আপনাকে দেখে কি মনে হয় তা আপাতত বলতে চাচ্ছি না। আর আপনি ভালোবাসবেন এটাই আমার বিশ্বাস, আপনার ওপর নয়, আমার আপার ওপর। আসলে সে মানুষটাই এমন, মায়ায় ভরা, সবাই তাকে ভালোবাসতে বাধ্য। সেখানে আপনিও বাধ্য এবং আপনি তাকে ভালোবাসবেনই, দেখে নিন। ভাবনা থেকে বের হলো মাহাতির। তার ভীষণ বিরক্ত লাগতে শুরু করলো। এখন শব্দ পেয়ে পেছনে তাকালো। বিভা ধীর পায়ে এসে তার পাশে দাঁড়ালো। আপনি কি শ্রুতিকে কিছু বলেছেন? কিছু সেকেন্ড পার হওয়ার পরেও কোনো উত্তর এলো না। বিভা নিজের মতো বলল, আপনি ওকে কিছু বলবেন না, ও আমার বোন, ওর তো নিশ্চয়ই কোনো দোষ নেই। তার চেয়েও বড় কথা, আমার বোন আমাকে অনেক ভালোবাসে। ওকে কেউ কিছু বলে যতটা না কষ্ট পায়, আমাকে বলে তার চেয়ে বেশি কষ্ট পায়। তাই আশা করব আমার রাগ আমার বোনের ওপর দেখাবেন না। মজার কথা কি জানেন, আপনি আর ও দুজনের মাথাতেই সমস্যা আছে। শালিদুলা ভাই শর্ট টেম্পার্ড, অল্পতেই রেগে আগুন। বলতে বলতে শব্দবিহীন হাসল বিভা। মাহাতির বিভার কাছে গেল। বিভা হালকা চমকালো। দুজনের দূরত্ব খুব সামান্য। মাহাতির বিভার চুল কানে গুজে দিল সময় নিয়ে। বিভার বারবার নিচু হয়ে শান্ত কণ্ঠে নিচের জেদ প্রকাশ করলো, আমি সেটাই করব যেটা আমি চাই। আমার চাওয়াতে তোমার মন মর্জিতে চলবে না বিভারানী। কাজের চাপ ইদানিং বেড়েছে। নিজের আরামপ্রিয় জায়গায় অর্ধস্য অবস্থায় কাজ করছে পার্থিব। কাজ করতে করতেই দেখতে পেল শ্রুতি ঘরে ঢুকলো। পার্থিব আর চোখে তাকালো, গম্ভীর চোখে পর্যবেক্ষণ করলো শ্রুতিকে। ঢিলে ঢালা এক কামিজ, গলায় ওড়না ঝুলানো, এক মুঠা ধরে চুলগুলো বাঁধতে চেষ্টা করছে। পার্থিব কিছু বলল না। গত দুদিন ধরে কথা বলার চেষ্টা করেছে, বলেনি শ্রুতি। দুদিন না, একদিন, কারণ গতদিন থেকে সে কাজে ভীষণ ব্যস্ত সময় পার করেছে। পার্থিব লক্ষ্য করল শ্রুতি বিছানায় পা ঝুলিয়ে বসলো। কিছুক্ষণ পার হলো। শ্রুতি বারবার তাকাচ্ছে পার্থিবের দিকে এবং তার কোলে রাখা ফাইলের দিকে। আপনি কি ভীষণ ব্যস্ত? গম্ভীর কণ্ঠ, না ব্যস্ত না, আপনার জন্য আমি সূর্যোদয় থেকে চাঁদের অস্ত যাওয়া পর্যন্ত প্রতিটা সময়ই ফ্রি। মনে মনে বলেও মুখে বলল না। আজ একটু পার্থিবের অভিমান করতে ইচ্ছে করছে। সবসময় বউরা অভিমান করে, সে না হয় রেকর্ড ভাঙুক। মুখে বলল, কিছুটা ব্যস্ত। আপনার কাজ রাখুন আর আমার সাথে কথা বলুন। অধিকার, জেদ, আদেশ মিশ্রিত স্বর। পার্থিব কোল থেকে ফাইল নামালো না, কাজ করতেই থাকলো। শ্রুতির মনক্ষুণ্ণ হলো কিছুটা। সবাই এমন কেন? সে যখন অধিকার দেখায়নি তখন পার্থিবের কত অভিযোগ, আর আজ সে নিজে থেকে কথা বলছে। এখন পার্থিব তার কথা শুনছে না, তাকে গুরুত্ব দিচ্ছে না। ভীষণভাবে মনক্ষুণ্ণ হলো। শ্রুতি উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়েও উঠে গেল না, বসেই রইল। ফের বলল, আমি একটা কাজ করে ফেলেছি। কণ্ঠে অসত্য।
পার্থিব এবার চোখ তুলে তাকালো, ফাইল রেখে শ্রুতির দিকে গেল হাতে ভর দিয়ে। খাটের সাথেই তোষক মেশানো, তবে তোষক কিছুটা উঁচু। বলতে গেলে পার্থিব গিয়ে শ্রুতির পায়ের সামনে বসলো, দুহাত দিয়ে শ্রুতির পা নিজের কোলে উঠিয়ে নিল। শ্রুতি বিমূঢ় হয়ে চেয়ে রইল। পার্থিব শ্রুতির হাত ধরে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। আবার নতুন কি রাজকার্য করে আসছেন শুনি? চোখ হাতের থেকে নিল শ্রুতির চেহারায়। মাহাথির ভাইয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। নির্লিপ্ত কণ্ঠ। কথাটা শুনে পার্থিব ভুরু কুচকে ফেলল। শ্রুতি বুঝলো পার্থিব বুঝেনি, তাই বলতে শুরু করলো। মাহাথির ভাইয়াকে বলেছি উনি আমার আপার প্রেমে পড়বেই। ভালো করেছেন। এখানে সমস্যা কোথায়? প্রেমে যদি না পড়ে তাহলে তো আমি হেরে যাব পার্থিব। হারানোর ভয় পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তার চেয়েও বড় বিষয়, হারি বা জিতি সেটা পরের বিষয়। উনি আমার আপাকে ভালোবাসবে না কেন? বাসতেই হবে। আমার আপা কি খারাপ? একদম না, উনি খুব ভালো মানুষ। তাহলে ভালোবাসবে না কেন বলুন? পৃথিবীটা এরকম কেন পার্থিব? আমার মা তো খুব সুন্দর ছিল, তাও বাবা অন্য মেয়ের সাথে পরকীয়া করেছে। আমি কালো, অথচ আপনি বলেন আমাকে ভালোবাসেন, অথচ আপাকে আবার ভাইয়া ভালোবাসে না কেন? বিধ্বস্ত কণ্ঠ শ্রুতির। পার্থিব বোঝানোর মতো শব্দ খুঁজে পেল না, অথচ সে বুঝতে পারছে শ্রুতির অবস্থা বেহাল, জীবন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় আছে। পার্থিব শ্রুতির পা নামিয়ে শ্রুতির পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মাথায় আদুরে হাত বুলালো, যেন শ্রুতি কোনো ছোট বাচ্চা। এত অধৈর্য হলে চলবে? জীবনকে একটু সময় দিয়ে দেখুন, দেখবেন জীবন কত সুন্দর। আপাকে নিয়েও এত চিন্তা করবেন না, তার উপর এতটুকু বিশ্বাস নেই, দেখবেন সে ঠিকই সব অর্জন করে নেবে। আর না হলে আমরা তো আছি, জোর করে মাহাথির ভাইকে ধরে বেঁধে আপার প্রেমে ডুবিয়ে দিব, একদম হাত পা বেঁধে। তাছাড়া ওনাকে দেখে কি আপনার খারাপ মানুষ মনে হয়েছে? না হয়নি, কিন্তু রাগী। আর আপাও বলেছে উনি ভালো, খারাপ না। তাহলে চিন্তা ঝেড়ে ফেলুন, যা হবে সব ভালো এবং সুন্দর হবে। মানুষের খারাপ দিনের পর খারাপ দিন নয়, ভালো দিন আসে। আপনারা জীবনে অনেক খারাপ দিন পার করেছেন, এখন শুধু সুন্দর দিনের অপেক্ষা। শ্রুতি কিছু বলছে না। পার্থিব শান্ত কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ুন, রাত জাগলে শরীর অসুস্থ হবে। শ্রুতি শুয়ে পড়ল, মাথা বরাবর ফ্যানের দিকে চেয়ে আছে। সে ভেবেছিল পার্থিব তার সাথে কথা বলবে না, কারণ হিসেবে গত দুদিন শ্রুতি তার সাথে কথা বলেনি। কিন্তু আজ কেন জানি নিজেকে আটকাতে পারেনি শ্রুতি। মনে হচ্ছে তার এলোমেলো মনের চিন্তা কেবল ইনার কাছে এলেই একটা ঠিকানা পাবে। সেই ভাবনা থেকেই নিজেকে কথাগুলো বলল। এই মানুষটাকে তাকে যেভাবে বুঝায় আর কেউ বোঝায় না। কেউ বোঝায় না কথাটা মিথ্যা, তার আপা বোঝায়। তবুও দুজনের ভালোবাসা দুরকম। এই দুজন বাদে কেউ কখনো এইভাবে ভালোবাসেনি, বুঝায়নি। পার্থিব কি তাকে সত্যিই ভালোবাসে? শ্রুতি ভাবল এইভাবে চলবে না। সে সময় বুঝে কোনো একটা ঝামেলা করে চলে যাবে এই বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে। সে তো সংসার করতে চায় না, তাহলে তার জন্য এই বাড়ির মানুষগুলো কেন ভুগবে? একটা বাসার সামনে বাইক থামালো মাহাতির, পেছনে ঘাড় ফেরালো। যার অর্থ নামো। বিভা নেমে পড়ল। কাল রাতে মাহাতির তাকে বলেছিল তার কোনো বন্ধু তাকে দাওয়াত দিয়েছে, সেজন্য তৈরি থাকে। বিভা তৈরি ছিল। এরপর মাহাতিরের সাথে চলে এলো নাম না জানা স্বামীর বন্ধুর বাড়িতে। মাহাতির বাইক থেকে নেমে ফল মিষ্টির প্যাকেট নিয়ে সামনে বাড়ল। বিভা গেল তার পিছু পিছু। দরজা খুলল হালকা রঙের শাড়ি পরিহিতা এক বৃদ্ধা, চোখে চশমা। একবার মাহাতির, একবার বিভার দিকে তাকালো। মাহাতির বিভা দুজনেই সালাম দিল। সে মাথা নেড়ে বলল, ভিতরে আসুন। মাহাতির বিভা ঢুকলো। বিভা কি করবে ভেবে পাচ্ছে না, হাসফাস লাগছে ভীষণ। এইভাবে অচেনা অজানা বাড়ি, তবুও মেনে নেওয়ার চেষ্টা করছে। বিয়ের পর স্বামী নামক মানুষের সুবাদেই তো নতুন নতুন আত্মীয় হয়, তারও হয়েছে। এরই মধ্যে বেরিয়ে এলো কামিজ পরিহিতা এক নারী। মাহাতির বিভাকে দেখে হাসার চেষ্টা করলো। সে নিজেও বিব্রত হয়ে গেছে। বিভা সালাম দিলে সালামের উত্তর নিল, দুজনকে বসতে দিল। মাহাতিরের পাশেই বিভা বসে পড়ল। মাহাতির বলল, হ্যাঁ, কেমন আছেন আপনারা? কথাটা দুজনকে উদ্দেশ্য করা হয়েছে, তাই বৃদ্ধ মহিলা উত্তর দিল, আসি বাবা, আল্লাহর দয়। ততক্ষণে সদর দরজা দিয়ে আনাস ঘরে ঢুকলো। ঢুকে প্রাণ খোলা হাসি দিল। কখন পৌঁছালি? বাসায় শশা ছিল না, তাই আনতে নিচে গিয়েছিলাম। মাত্রই। মাহাতিরের এক শব্দের গম্ভীর উত্তর। আনাস ব্যাগ টেবিলে রেখে বিভার সামনে গিয়ে হাসি মুখে সালাম দিল। বিবাহ সালামের উত্তর নিল। আনাসের স্ত্রী রিধি তাদের জন্য ঠান্ডা ঠান্ডা আমের শরবত দিল। আনাস হাসি মুখে বলল, ভাবি, আমি আপনার একমাত্র দেওর, ভাসুর যাই বলেন। ও সরি, আপনার তো দেওর আছেই।
আমি হলাম আপনার একমাত্র স্বামীর একমাত্র বন্ধু। আপনি আসছেন, খুব খুশি হলাম। বিভা আনাসের কথায় মিষ্টি হাসলো। রিধি এসে বলল, আপনারা ওই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেন, যা গরম। আমি খাবার বাড়ছি, খেয়ে দিয়ে গল্প করব। বিভা মাহাতির দেখানোর রুমে এলো। মাহাতির গিয়ে হাত মুখ ধুয়ে এলো। এসে বিভার দিকে তাকালো। বুঝলো বিভার অস্বস্তি। গম্ভীর মুখে কেবল বলল, হিজাব খুলে হাত মুখ ধুয়ে নাও, ভালো লাগবে। বিভা মাহাতিরের দিকে এক পলক তাকালো। এই মানুষটা তার সাথে একটু ভালো ব্যবহার করলেই বিভা খুশি হয়ে যায়, অথচ ভালো ব্যবহার করতে এনার যত কিপটামি। বিভা হালকা মাথা নেড়ে সায় জানালো মাহাতিরের কথায়। এরপর চলে গেল নিজেও ফ্রেশ হতে। সবাই বসে আছে খাবার টেবিলে, কেবলমাত্র রিধি ছাড়া। বিভা খেয়াল করেছে ওনার পেট সামান্য উঁচু, ধীরে ধীরে হাঁটাচলা করে, হয়তো প্রেগনেন্ট। এই অবস্থায় নিজে এত কাজ করছে ভেবে বিভার খারাপ লাগলো। সিদ্ধান্ত নিল সে গিয়ে সাহায্য করবে। টেবিল থেকে নিঃশব্দে উঠে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই রিধি বলে উঠল, এখানে কেন, কিছু লাগবে? আমাকে ডাকলেই পারতে। বিভা এবার ভালো মতো লক্ষ্য করলো, আসলেই তার সামনে দাঁড়ানো নারীটি প্রেগনেন্ট। বিভা বলল, আপনাকে সাহায্য করি? আরে না, সাহায্য লাগবে কেন? দেখো সব কাজ শেষ। তুমি গিয়ে বসো, আমি আসতেছি। আর আমাকে তুমি করে ডেকো, আমরা তো সেম সেম। তুমি যাও, টেবিলে যাও, গরমে থেকো না। বিভা গেল না, দাঁড়িয়েই রইল। দুজনের মধ্যে চলল টুকটাক কথাবার্তা। খুব অল্প সময়ে দুজনে বেশ খাতির হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব চলছে। রিধির শাশুড়ি আগেই খেয়ে উঠে পড়েছে। মাহাতির বিভার দিকে তাকালো, ভাবলো এই মেয়েটা যেহেতু তার সাথে এসেছে, সেই হিসেবে মেয়েটার সমস্যার দিকে লক্ষ্য রাখা তার দায়িত্ব, যতই অপছন্দ করুক না কেন। কিছু লাগলে বা সমস্যা হলে বলবা। বিভা এক পলক তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল। রিধি খাওয়ার মাঝে বলে উঠল, আপনাদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে ভাইয়া। দুজনের চেহারাটাই মায়া মায়া, খুব সুন্দর লাগছে আপনাদের পাশাপাশি। কথাটা বিভা কি বলবে বুঝতে পারল না। আবার অস্বস্তিকর মুহূর্ত। প্রশংসা সত্যি তার অনেক লজ্জা লাগে, তবে মনে মনে অনেক বেশি খুশি হলো সে। মাহাতিরের মাঝে মাঝে তেমন ভাবাবেগ দেখা গেল না, শুধু ভদ্রতা সূচক হাসলো। আনাস হেসে বলল, আমার বন্ধুও যেমন সুন্দর, বন্ধুর বউও সুন্দর, সুন্দরও সুন্দরে চেনে। স্বামীর কথায় রীতি দাঁত বের করে হেসে ফেলল। তার স্বামী আসলেই শয়তান। খাওয়া দাওয়ার পরে চারজন মিলে গল্প করতে লাগলো। গল্প বলতে সব কথা আনাস রিধিই বলল। বিভা মাহাতির কেবল নীরব শ্রোতা, তবে বিভা অংশ নিয়েছে। নীরব ছিল শুধু মাহাতির। দেখতে দেখতেও সন্ধ্যা হয়ে এলো। আকাশ মেঘলা, হয়তো ঝড় হবে। মাহাতির আকাশের অবস্থা বুঝে বলল, এবার যাওয়া দরকার, এখন না গেলে পরে যেতে পারবে না। আনাস রিধি থাকতে বলল, মাহাতির শুনল না। কারো বাড়িতে থাকতে পারে না মাহাতির। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। যাওয়ার আগে আনাস তাদের দুজনের হাতে দুটো প্যাকেট দিল গিফট হিসেবে। তারা যেতেই রিধি বলল, মাহাব ভাইয়ের বউটার ওপর তো ক্রাশ খেয়ে গেলাম। কি মিষ্টি মুখ, মায়া মায়া চেহারা, গায়ের রংটাই যায় একটু চাপা, তবুও চেহারা সুরত কিন্তু ভালোই। এত মিশুক। আপনি জানেন, আমি রান্নাঘরে কাজ করছিলাম, নিজে থেকে গিয়ে সাহায্য করেছে আমাকে। শশা কেটে দিল, হাতে হাতে কাজ করলো। এত ভালো একটা মেয়েকে খুঁজে পেল কেমন করে? আমি অনেক খুশি হয়েছি। আমি কিন্তু আবার দাওয়াত দিব। আনাস হাসল। তার বউ অল্পতেই খুশি হয়ে যায়, তাই বিভার ব্যবহারেও খুশি হয়ে গেছে। যদিও বিভার ব্যবহার তারও ভালো লেগেছে। দেখেই বোঝা যায় কত ভালো মেয়ে, অথচ তাকেই কিনা তার বন্ধু মেনে নেয়নি। আনাসের মনে হলো, মাহাতিরের ভাষায় বিভার মতো জঘন্য মেয়েকে মাহাতির একদিন ভীষণ ভালোবাসবে। আচ্ছা, সেদিন কি ওই শান্ত মেয়েটা মাহাতিরের ভালোবাসা গ্রহণ করবে নাকি ফিরিয়ে দিবে? বিভা মাহাতির সবেমাত্র বাসায় পৌঁছালো। ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টির ছাটে দুজনেই হালকা পাতলা ভিজে গেছে। মাহাতির বের হতেই বিভা গিয়ে ভেজা জামা কাপড় ছেড়ে নিল। রান্না করতে হবে রাতের। বাসায় তো কিছুই নেই। তাড়াতাড়ি রান্নাঘরে গেল। বেশ কিছুক্ষণ পর গামছা শুকাতে ঘরে ঢুকলো বিভা। বারান্দায় মেলে দিয়ে ঘরে এলো। মুখে ক্রিম মাখলো হালকা। এরই মধ্যে মাহাতিরের কাশির শব্দ শুনতে পেল। বুড়ো কুচকে পেছন ফিরল। বিছানায় আতশোয়া হয়ে ফোন টিপতে টিপতে খুক খুক করে কাশছে মাহাতির। হালকা অবাক হলো বিভা। বৃষ্টিতে ভিজতে না ভিজতে ঠান্ডা লেগে গেল। অবশ্য কম সময় ভিজে নেই। আনাস ভাইয়ের বাসা তাদের বাসা থেকে ভালোই দূরত্বে। 40 মিনিট লাগে আসতে যেতে। বাসায় থেকে নামার পরপরই বৃষ্টি শুরু হলো। তাহলে তো ভালোই ভেজা হয়েছে। তাছাড়া এর আগেও একদিন অফিস থেকে ভিজে ভিজে বাড়ি এলো। অসময়ের বৃষ্টি মানেই খারাপ। বিভা ঘর থেকে নিশ্চুপে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাতে যাওয়ার পালা। সবাই বসে আছে একসাথে। দিনের এই সময় তো সবাই একটু একসাথে সময় কাটাতে পারে।
আসাদ সাহেব একটা প্যাকেট নিয়ে এক গদির সোফায় বসলো। প্রভা প্রত্যাশা দুজনেই তার কিছু দূরে বসা। প্যাকেট থেকে বের করলো শ্যাম্পু তেল। তেলগুলো নিজের দুই মেয়ের দিকে ঠেলে দিয়ে বলল, এই উঠতি বয়সে তেল লাগাতে হবে চুলে, নয়তো চুল ভালো হবে না। তেল হলো চুলের খাবার। আজ রুমে গিয়ে দেখলাম তেল নাই, তাই নিয়ে আসছি দুইজনের জন্য। তেল নাই যে বলবে না। প্রভা মুখ কুচকে ফেলল তেল দেখে। তেল নিয়ে তার যত বিরক্তি। প্রত্যাশা ঠোঁটে ভাসা ভাসা হাসি ঝুলিয়ে তেল নিজের দুহাতে তুলে নিল। তার বাবা কত ভালো, কত খেয়াল রাখে। ভাবতেই তার ভীষণ খুশি লাগে। নিজেকে প্রিন্সেস মনে হয়। শুধু বাবা না, পার্থিব ভাইয়া, হিমেল ভাইয়া, চাচু সবাই তাদের দু বোনকে অনেক ভালোবাসে। এ কারণে প্রায় প্রত্যাশা আল্লাহকে থ্যাংক ইউ দেয় তাদের মেয়ে করে পাঠানোর জন্য। মেয়ে না হলে এত ভালোবাসা পেত কোথায়? ঘটনাটা চুপচাপ বসে দেখল শ্রুতি। মনে পড়ল বিভার কথা। তার আপা বলেছিল, এই পৃথিবীতে যদি সবচেয়ে নিকৃষ্ট বাবা থেকে থাকে, তাহলে সবচেয়ে ভালো পবিত্র বাবাও আছে। তার বাবা, তার আপা তাকে ভাইকে কাউকে ভালোবাসে না। ওনার নাকি কালো মানুষ দেখলে বমি আসে। মা মারা যাওয়ার পর যখন তার বাবা নতুন বিয়ে করে ঘরে তুলল, তখন শ্রুতি কিছুতেই ব্যাপারটা মানত না। প্রায় আমিন শিকদারকে এটা সেটা বলতো, কোলে উঠতে চাইতো, আগের মতো ভালোবাসতে বলতো। এক পর্যায়ে আমিন সাহেব তাদের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করতে শুরু করলো। তখন অত কিছু না বুঝতেও বড় হতে হতে আমিন সাহেবের কথার গভীরতা শ্রুতি মাপতে শিখেছে। আচ্ছা, তার বাবা ভালো হলো না কেন? তার বাবাও তো তাদের দুই বোনের জন্য তেল নিয়ে আসতে পারত। একজন ভালো বাবা হতে পারত। হঠাৎ দাদিকে দেখতে ভীষণ ইচ্ছা করলো শ্রুতির। এই মানুষটাকেও সে অসম্ভব ভালোবাসে। এই মানুষটা না থাকলে তাদের তিন ভাই বোনকে বাড়ি থেকে বের করে দিতেও হয়তো দুবার ভাবত না কেউ। অথচ এখন শুধু ফোনে কথা হয়। তবুও 5 দিন হলো শ্রুতি ফোন টোন দিচ্ছে না। শ্রুতি ভাবলো ফোন দিবে, কিন্তু মুখ দেখবে কিভাবে? দাদির তো বাটন ফোন। থাক, আপাতত কথা বলে নিক। ছোট্ট মুখ করে ধীরে উঠে গেল শ্রুতি। বিভা ঘরে ঢুকলো। দেখলো মাহাতির অন্যদিক ঘুরে শুয়ে আছে। শরীর হালকা নড়ায় বুঝলে এখনো কাশি হচ্ছে। অবশ্য খাওয়ার সময়ও কাশছিল। বিভা বিছানায় উঠে বলল, এদিকে ফিরো। মাহাতির একবার পেছন ফিরে বিভার দিকে আর বিভার হাতে থাকা জিনিসের দিকে তাকালো। এরপর আবার আগের মতো হয়ে গেল। বিভা মাহাতিরের বাহুতে হাত রাখলো। এদিকে ফিরুন, ঠান্ডা লেগেছে। সে কখন থেকে কাশছেন, এটা লাগালে আর কাশি হবে না। মাহাতির ভীষণ বিরক্তি নিয়ে ফিরল। কি সমস্যা? ঘুমোতে দাও, বিরক্ত করো না। বিভা নিজের হাতে থাকা চামচের দিকে তাকালো। স্টিলের চামচে সর্ষের তেলের সাথে গরম করে রসুন এনেছে। আগে তার মা এরকম করত। এরপর বুকে, পায়ে, নাকে লাগিয়ে দিত। ঠান্ডা কমে যেত। অথচ মানুষটা কি না লাগাতেই চাইছে না। মাহাতির ফিরুন, এটা লাগিয়ে দিই, এরপর ঘুমান। মাহাতির ফিরল না। বিভা আবার ডাকতেই মাহাতির আকাশ সমান বিরক্তি নিয়ে বলল, তুমি কি চাচ্ছ? আমি এখন এখান থেকে উঠে যাই? না চাইলে এখান থেকে যাও। বিভা বুড়ো কুচকে তাকিয়ে রইল। ঠান্ডায় কাশছে, আবার ভাবও দেখাচ্ছে। সে কি নিজের জন্য বলেছে নাকি? কিছু সময় পার হলো। বিভা 2 হাতে মাহাতিরের বাহু ধরে নিজের দিকে ফিরালো। নিজের হাতেই অস্বস্তি লজ্জা ঠেলে দিয়ে গেঞ্জি ঘুচিয়ে উপরে জমা করলো। মাহাতির ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চেয়ে রইল কেবল। বিভা চামচ থেকে তেল নিয়ে বুকে ডলতে লাগলো। সাথে তার শান্ত স্বর, এত জেদ ভালো নয় মাহাতির। পাগলেও নিজের ভালো বোঝে, অথচ আপনি বুঝেন না। আমি কি ধরে নেব আপনি পাগলের থেকেও অবুঝ? বলেই মাহাতিরের চেহারার দিকে তাকালো। মাহাতির আগের মতোই গম্ভীরভাবে তাকিয়ে আছে। বিভা হাতে তেল মালিশ করে পায়ের কাছে গেল। পায়ের তালুতে ধীরে ধীরে গরম তেল মালিশ করে দিল। মাহাতির যখন বুঝলো যে বিভার কাজ শেষ, তখন মাহাতির এক লাফে উঠে বসলো। বিদ্রুপের কণ্ঠে বলল, তুমি একজন আদর্শ বউ বিভা, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আমার বউ। মাহাতির ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। বিভার ঘুম আসছে না। মাহাতির আজ অনেক আগেই ঘুমিয়েছে। অন্যদিন 12টা 1টায় ঘুমায়, আজ 10টার দিকেই ঘুমিয়ে পড়েছে। বিভা সারা বাড়ি একা একা হাঁটলো। নিজের মায়ের ডায়েরি পড়ল। বারান্দায় থাকা মাহাতিরের শার্ট এনে সুন্দর করে ভাঁজ করলো। আবারও বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নামবে, ঝড়ও কি আসবে? বিভা গিয়ে বারান্দায় দাঁড়ালো। ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। বিভা দাঁড়িয়ে রইল আর নিজের জীবনের হিসাব কষল। রাত 1টারও বেশি বাজে। মাহাতিরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে বিছানা খালি দেখে ভীষণ অবাক হলো। উঠে বসার পর লক্ষ্য করলো ঘুমানোর আগে ভীষণ মাথা ব্যথা ছিল, এখন নেই। মাহাতির বারান্দায় তাকিয়ে দেখলো বিভা দাঁড়িয়ে আছে। ঢিলে ঢালা কামিজ, একপাশে ওড়না ঝুলানো, চুলগুলোও খোলা। মাহাতির ভীষণ গরম লাগলো। উঠে পড়লো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিভা মাহাতিরের উপস্থিতি বুঝে বেশ চমকে গেল। মাহাতিরের দিকে তাকিয়ে কিছু বলল না।
চুপচাপ চেয়ে রইল বাহিরের দিকে। মাহাতিরের গায়ে জামা নেই, ভীষণ লজ্জা করছে বিভার। মনে হলো আগে ঘুমিয়ে গেলেই হয়তো ভালো হতো। বাতাসে এখন ভীষণ আরাম লাগছে, একটা শীত শীত ভাব চলে আসছে। মাহাতির বিভার দিকে তাকালো, মেয়েটা হালকা ভিজে আছে জামা। বৃষ্টি পড়েছিল নাকি? এখন তো নেই, এখন তো সুন্দর বাতাস। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই মেয়ে। মাহাতির অনুভব করলো বারান্দায় পানি, এর মানে ভালোই বৃষ্টি হয়েছে। মাহাতির না চাইতেও আবার বিভার দিকে তাকালো। বিভাকে ভালোভাবে লক্ষ্য করতে মাহাতিরের আবারও ভীষণ গরম লাগতে শুরু করলো। বিভা তার স্ত্রী, সে মানুক আর নাই মানুক, তাদের সম্পর্ক মিথ্যা নয়, আর না মিথ্যা বিভার প্রতি তার অধিকার। মাহাতির গিয়ে একদম বিভার পেছনে দাঁড়ালো। বিভা চমকে উঠল, ঠিক করলো ঘরে চলে যাবে। বিভা ঘুরে যেতে নিতেই মাহাতির হাতের কবজি ধরে আটকে নিল। বিভা ধীরে ধীরে পেছনে ফিরল। মাহাতির বিভার হাত ধরেই আছে। বিভা মাথা উঁচিয়ে দেখলো মাহাতিরের বুড়ো কুচকানো দুটো চোখ, সাথে গম্ভীর গম্ভীর দৃষ্টি। এই দৃষ্টিতে তাকিয়ে থাকার সাহস বিভার নেই। সে ভয়ঙ্কর দৃষ্টির বাসা বুঝে মাথা নামিয়ে ফেলল। কেটে গেল ভালোবাসাবিহীন অধিকার আর দায়িত্বের একটি রাত। শ্রুতি দ্রুত রেডি হচ্ছে। হামিমকে নিয়ে আজ সে ডাক্তারের কাছে যাবে। পার্থিব বলেছে পার্থিবের অপেক্ষা করতে, কিন্তু শ্রুতি পার্থিবের অপেক্ষা করবে না, সে একাই পারবে। আগে আপার সাথে যেত, আজ একাই যাবে। সে তার শাশুড়িকে বলে নিয়েছে, তবে মিথ্যা বলেছে। বলেছে যে পার্থিব তাকে একা যেতে বলেছে, তাই তার শাশুড়ি তেমন কিছু বলেনি। শুধু বলেছে সাবধানে যেতে আর সাবধানে ফিরে আসতে, সাথে বাড়ির গাড়ি নিয়ে যেতে। শ্রুতি তাই মেনে নিয়েছে। নিজের কাছে যা টাকা ছিল সব নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য হাসপাতাল। শ্রুতি তাকালো তার ভাইয়ের দিকে। হামিম জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। শ্রুতি হামিমের মাথায় হাত বুলিয়ে দিল। তার ভাই একদিনে সুস্থ হবে, হতেই হবে। তার ভাইয়ের হার্টের ছিদ্রের অপারেশন হবে, পায়ের অপারেশন হবে। তার ভাই বাঁচবে, অনেকদিন বাঁচবে, তাদের সাথে আনন্দে বাঁচবে। ভাবতেই শ্রুতির চোখ ভরে উঠল। হামিমকে নিয়ে একা যাওয়ার কি খুব প্রয়োজন ছিল শ্রুতি? হ্যাঁ ছিল। কেন? এখন কি আমার বাড়ির বাইরে নিজের ইচ্ছেতে যাওয়ার অনুমতি নেই? বন্দি আমি সেটা বুঝাইনি। তিলকে তাল বানানো বন্ধ করুন। আমি শুধু বলতে চেয়েছি আমি নিয়ে যেতাম আপনাদের। একটু অপেক্ষা করতে পারলেন না আমার জন্য? শ্রুতির মনে হলো সত্যি অপেক্ষা করলেই পারত। সে কি বাড়াবাড়ি করে ফেলছে? তবুও নিজের ঠাট বজায় রাখলো। আমি আগেও নিয়ে গিয়েছি, এখানে সমস্যা কোথায়? পার্থিব হতাশ হলো। এই মেয়ে বোঝার নয়, সে শুধু বলতে চেয়েছিল রাস্তায় আপদ বিপদও হতে পারত। সে যেহেতু ফ্রি ছিল, তাহলে সে অফিস থেকে ফিরেই নিয়ে যেত। এছাড়া ডাক্তারের সাথে ভালোভাবে কথাও বলে নিত। বাদ দিন, বলুন ডাক্তার কি বলল? হামিমের কি ওষুধে চলবে? অপারেশনের ব্যাপারে কিছু বলেছে? ওষুধই চলবে, আর কিছু বলেনি। পার্থিবের বিশ্বাস হলো না কথাটা। ছেলেটার দিনে দিনে অবনতি হচ্ছে, আর ডাক্তার কিনা ওষুধ দিয়ে বসিয়ে রাখছে। পেরিয়ে গেছে আরও কিছুদিন। বিভার জীবন সহজ হয়েছে নাকি জটিল, তা বিভা ভেবে পায় না। মাহাতিরের প্রতি তার দুর্বলতার দিনকে দিন বাড়ছে। আচ্ছা, এমন কি হওয়ার ছিল? আজ বিভা বুঝতে পারে ভালোবাসা কি। আজ বিভা নিজের মায়ের ভালোবাসার গভীরতা মাপতে পারে, যন্ত্রণা অনুভব করতে পারে। আমিন সাহেবের অন্যায়ের পরেও তার মা তার বাবাকে কত ভালোবাসত, অথচ লোকটা তার মূল্য দেয়নি। সব ভালোবাসাই কি এমন কষ্টের, যন্ত্রণার হয়? ভাবতে ভাবতেই টিফিন বক্স খাবার ভরে দিল বিভা। মাহাতিরকে কত বলেছে বাসা থেকে খাবার নিতে, অথচ লোকটা নেয়নি। দুপুরে খাবারেই আসলো, অথচ দুপুরে কিনা ক্যান্টিন থেকে আজে বাজে খাবার খায়। মানে হয় এসবের? বিভা টিফিন নিয়ে সোফার উপরে রাখা মাহাতিরের ব্যাগে ভরে রাখলো। পেছনে তাকিয়ে দেখলো মাহাতির তাড়াতাড়ি করে আসছে। নিচু হয়ে জুতো পরা শুরু করলো। বিভা বরাবরের মতোই আয়তল কুর্সি পরে ফু দিল মাথায়। বাতাস পেয়ে মাহাতির বুঝলো বিভার কাজ। মাথা উঁচু করে কেবল ভুরুকুচকে একবার তাকালো। আমি এতটাও বিশেষ কেউ নই, আমার সুরক্ষার জন্য এত চিন্তা না করলেও চলবে বলেই সোফায় ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সব মানুষের মন সবসময় এক থাকে না। কখনো অতিরিক্ত রাগ, কখনো দুঃখ, খুশি, দুষ্টুমি অনুভব হয় অকারণেই। বিভার ক্ষেত্রে হয়তো তাই হলো। বিভা তার স্বভাবের বিপরীতে গিয়ে একটা কাজ করে বসলো। অদ্ভুত মুখভঙ্গি করে মাহাতিরকে ভ্যাঙ্গালো, বিড়বিড় করলো। পাগল লোক কোথাকার, পাগলের থেকেও নির্বোধ, গাধা। মাঝে মধ্যে ইচ্ছে করে মাথাকে দুই ভাগ করে দিতে, তাও যদি মানুষ হয়। খাবার যে দিলাম, খাবে নাকি ফেলে দিবে রাগ দেখাতে? ফেলে দিলে ওনাকে আজকে আমি খুন করব। নিজের কথার মানে বিভা নিজেই খুঁজে পেল না। হঠাৎ তো রাগ করছে কেন সে? বিভা চুপচাপ চলে গেল ঘরে। মাহাতির মুখ কুচকে বসে আছে। তার মুখভঙ্গির অর্থ এইসবের মানে কি? আসার পর থেকেই দেখছিল তার ব্যাগ অন্য দিনের তুলনায় ভারী, ফোলা। ব্যাগ খুলেই দেখতে পেল টিফিন বক্স। বুঝলো বিভার কাজ। ভীষণ রাগ হলো। মেয়েটা অতিরিক্ত করছে না?
মাহাতির টিফিন বক্স রেখে কাজে মন দিল। টিফিন টাইমে বাইরে গিয়ে খাওয়ার জন্য উঠতে গেল। তখনই মনে পড়লো আজ তো বিভা খাবার দিয়ে দিয়েছে, বাইরে গিয়ে খাবার কি দরকার। টিফিন বক্স বের করতে করতে মাহাতিরের মনটা শান্ত হলো, কোথাও একটা ভালো লাগলো। বাইরের খাবার সে খেতে পারে না, হজম হয় না, শরীর অসুস্থ হয়ে পড়ে। এর আগে সে প্রতিদিন নিজেই বাসার খাবার রান্না করে নিয়ে আসতো, যা পারত তাই। বিয়ের পর বিভাকে কিছু বলা হয়নি, ইচ্ছে করেই বলেনি।